এটাকে আমরা অফ করে একটা সেরকম প্রজেক্ট দেখলাম, একটা ক্লায়েন্ট প্রজেক্ট আমি আমার সি প্যানেলে করে ফেলছি। ক্লায়েন্ট বলছে ঠিক আছে, সব পছন্দ হয়েছে, আমাকে এখন দিয়ে দাও। আমি বলছি তোমার তো ডোমেন হোস্টিং লাগবে, ডোমেন হোস্টিং কি জিনিস, কিভাবে কাজ করে, ক্লায়েন্ট তো নাও জানতে পারে। এখন আমিও যদি না জানি তাহলে দুইজনই দেখা যাবে প্রজেক্ট ঠিকই কমপ্লিট হয়েছে, বাট এটা এন্ড রেজাল্ট কখনোই আসবে না, আমিও পেমেন্ট পাবো না, ক্লায়েন্টও তার ওয়েবসাইট পাবে না। তো এই ব্যাপারগুলো অ্যাজ এ ডিজাইনার ডেভেলপার হিসেবে আমাদের জানা থাকা খুবই জরুরি, একটা ডোমেন একটা হোস্টিং কিভাবে কাজ করে। এন্ড আমাদেরও কোনো পার্সোনাল ডোমেন হোস্টিং দরকার হবে। আচ্ছা, যেমন আমাদের ল্যাপটপ দরকার ফ্রিল্যান্সিং করার জন্য, তাই না? এখন আপনার যদি ল্যাপটপ না থাকে, কম্পিউটার না থাকে, তাহলে তো আপনি বলতে পারবেন না যে আমি ফ্রিল্যান্সিং তারপর আমি করবো কোনোভাবে। ঠিক আছে, আপনি ফোন দিয়ে ট্রাই করতে পারেন, বাট এটা তো আসলে বাকিদের সাথে আপনি পারবেন না, কারণ বাকি এখন লাখ লাখ মানুষ চেষ্টা করতেছে তার প্রপার ইকুইপমেন্ট দিয়ে। আর আপনি যদি ট্রাই করেন, দেখা যাচ্ছে যে এমনি একটা নর্মাল ফোন দিয়ে আপনি ট্রাই করলেন ফ্রিল্যান্সিং করার, ব্যাপারটা এরকম। শুনতে যেরকম অকওয়ার্ড, কাজটাও আসলে করা সম্ভব না। ওরকমই আপনার ডোমেন হোস্টিং ছাড়া আপনি চাইলে হয়তো অনেক প্র্যাকটিস করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, বাট প্রপারলি আসলে স্কিলড একজন ডিজাইনার ডেভেলপার ওয়ার্ডপ্রেসে অ্যাটলিস্ট কাজ করার জন্য ডোমেন হোস্টিং ছাড়া আপনার স্কিলটা পরিপূর্ণ হবে না। কেন? এই ব্যাপারগুলো আজকে আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, আসেন ফার্স্টে আমরা বুঝি ডোমেন কি জিনিস, হোস্টিং কি জিনিস। ডোমেন ডোমেন হচ্ছে একটা অ্যাড্রেস, ফিজিক্যাল একটা অ্যাড্রেস যেটা হিউম্যান রিডেবল। আসলে কম্পিউটার যেটা বুঝে, কম্পিউটার 0101 এগুলোই বুঝে, এর বাইরে কিছু বুঝে না। 0101 এই দুইটা ওয়ার্ড ছাড়া, এই দুইটা নাম্বার ছাড়া কোনো কিছু বুঝে না। এগুলো আরো কমপ্লেক্স ব্যাপার আছে ইন্টারনালি, বাট সহজ ভাষায় বলতে গেলে এটাই, যেটা আমরা বাইনারি বলি, তাই না? মানে জোড়া, তাহলে কি শূন্য আর এক, এই জোড়াটাই শুধুমাত্র। আচ্ছা, এখন এরপরে এটাকে আবার কনভার্ট করে কি ডেসিমাল, হেক্সাডেসিমাল বিভিন্ন ওয়েতে করে। এখন আমরা যদি একটা ওয়েবসাইট ভিজিট করি, ওয়েবসাইটটা হওয়ার কথা এরকম, জাস্ট আমি র্যান্ডম কিছু একটা নাম্বার দিচ্ছি, এরকম হওয়ার কথা। বাট এই জিনিসটা বা আরো যদি হয়, আরো যদি র্যান্ডম কিছু নাম্বার হয়, অনেক কিছু যদি হয়, এইটা কিন্তু আমাদের মনে রাখাটা খুব টাফ, তাই না? একটা হয়তো বা নাম্বারের মতো মুখস্থ হলে আমরা হাজার হাজার ওয়েবসাইট তো মনে রাখতে পারবো না। বাট অলরেডি আপনাদের যদি আমি জিজ্ঞেস করি, আপনাদের কিন্তু ওইরকম কয়েকশো ওয়েবসাইট ঠিকই মুখস্থ। কেন? কারণ ওটা হিউম্যান রিডেবল ফরম্যাট। যেমন ফেসবুক, এটা একটা ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইটটা দেখতে কেমন, এই যে facebook.com, আসলে কিন্তু এটা facebook.comটা আপনার রিডেবল ফরম্যাট। এই জন্য এটা আসলে কাজ করতেছে একটা আইপি, কোন একটা আইপির আন্ডারে এই নামটা রেজিস্টার করা, এই জন্য এই নাম দিয়ে সার্চ করলে শুধুমাত্র ওই আইপিটা হিট হয় এবং ওই ওয়েবসাইটটাই আসে। তো ব্যাপারটা হচ্ছে একটা ডোমেন একটা ওয়েবসাইটের জন্য কি পরিচিতি বা নাম ধরতে পারেন, যেমন আপনার নাম, ঠিক আছে না? এরকম। সো এই ব্যাপারটা যদি এখন আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি, ডোমেনটা আসলে কিভাবে আসে, যেমন ধরেন গুগল.কম, ফেসবুক.কম, তারপরে হচ্ছে developer.net, এরকম ডোমেন হয়। এর মধ্যে সবচেয়ে পপুলার বা সবচেয়ে রিলায়েবল কোনটা? .com। কারণ এটার প্রাইস আনি সবকিছুই স্টেবল থাকে অলওয়েজ, ঠিক আছে? বাড়লেও একটা সার্টেন অ্যামাউন্ট বাড়ে, ফ্ল্যাকচুয়েট করে না। ডোমেন হোস্টিং রিনিউ এন্ড আদার্স ব্যাপারগুলোতে ঝামেলা হয় না। তারপরে কোম্পানি ভেদে, যেমন নেটওয়ার্ক টাইপ জিনিসপত্রের ক্ষেত্রে নেট ব্যবহার হয়, অর্গানাইজেশনের ক্ষেত্রে ওআরজি অর্গানাইজেশন ব্যবহার হয়, ঠিক আছে? তারপরে টেকনোলজি টাইপ জিনিস বুঝাইতে টেক ব্যবহার হয়। এরকম বিভিন্ন ডোমেনের এক্সটেনশন আছে। .com দিয়ে কোম্পানি দিয়ে স্টার্ট হইলেও বর্তমানে এটা গ্লোবালি সবকিছুতেই .com ব্যবহার হয়। আমরা নিজেদের জন্য আমরা হাইলি রেকমেন্ড করি যে .com ডোমেন চুজ করতে, কারণ এসইও এন্ড আদার্স পরবর্তীতে রিনিউ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি এন্ড লেস এক্সপেন্সিভ। .com ডোমেনটা দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য খুবই ভালো, এসইওর জন্য ভালো। এখন ব্যাপারটা হচ্ছে একটা .com ডোমেন আমরা যে নিব, আমাদের ডোমেনটা আসলে কেমন হবে দেখতে। আমাদের ডোমেনটা দেখতে হবে কিরকম, আমরা যদি সর্বপ্রথম বোঝার চেষ্টা করি, আমাদের সবার একটা করে ব্র্যান্ডিং নেম আছে, তাই না? আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলবো, আমরা ক্লায়েন্ট যদি এরকম হয় যে ক্লায়েন্ট আসলো আমার সাথে কথা বললো, আমি বললাম এত ডলার দাও কাজ করে দিই, সাথে সাথে কি কাজটা দিয়ে দিবে? একটা ট্রাস্টের ব্যাপার আছে না? যেমন একটু আগে আপনি দেখলেন ক্লায়েন্টের, সো ধরেন আমি যেমন আমাকে ক্লায়েন্ট আপনি দেখলেন হোস্টিং এর অ্যাক্সেস দিয়েছি, যেখানে ওর কার্ড অ্যাড করা আছে এন্ড আদার্স অনেক কিছু ইনফরমেশন সহ সে আমাকে দিচ্ছে। সে যদি আমাকে ট্রাস্ট না করতো সে কিন্তু দিত না, এটা কিন্তু সেন্সিটিভ ইনফরমেশন, তাই না? আমরা কিন্তু কখনোই দিব না। এখন আমাকে কখন দিবে? যখন সে ট্রাস্ট করবে যে আমি আসলে প্রফেশনাল, আমি আসলে এই সেক্টরে কাজ করি, তখন দিবে। ট্রাস্ট জেনারেট করার জন্য সর্বপ্রথম মাধ্যম হচ্ছে আমার মার্কেট প্লেসের ভেরিফাইড অ্যাকাউন্ট এন্ড আদার্স। এন্ড লাস্টলি যে ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার আইডেন্টিফিকেশন, আমি অনলাইনে আসলে পরিচিত কিনা, অনলাইনে আমার আদৌ কোনো আইডেন্টিটি আছে কিনা, এরকম। যেমন আমি যদি সার্চ করি
আর আমার নাম লিখে সার্চ করলাম, বা আরো কারো নাম লিখে আমি সার্চ করলাম, ঠিক আছে? যেমন ধরেন আহ, যে কারো নাম লিখে আপনি সার্চ করতে পারেন, ঠিক আছে? এরকম ধরুন সে বাংলাদেশের মিডিয়া জগতে কাজ করতেছে, তাই না? এই জন্য সে পপুলার, এই জন্য তার ইমেজেস আর আদার্স ডিটেলস এখানে আসছে। আবার এখানে আমি হয়তো আমার প্রফেশনে আছি, আমার আমার এখানে ভেরিফাইড প্রোফাইল আছে, আমার রিভিউ সে দেখতে পাচ্ছে, আমার আদার্স অ্যাক্টিভিটি সে সব এখানে দেখতে পাচ্ছে। এখন এই যে একটা পার্সন সে সার্চ করলো এবং সবকিছু সে দেখতে পেলো ভেরিফাইড, এন্ড এইখানে ধরেন আমি কিছু একটা লিখে সার্চ করলাম, ধরেন কিছু একটা, হ্যাঁ আমি জাস্ট র্যান্ডম যা মাথায় আসলো সার্চ করলাম। এখন এটা আমি সার্চ করে দেখলো তেমন কিছুই নাই এখানেও, এখানেও সব র্যান্ডম রেজাল্ট দেখা যাচ্ছে। ইমেজেসে গেলেও দেখা যাবে একজনের কোনো রেজাল্ট নাই, সব র্যান্ডম। এখন এই দুইটা মানুষের মধ্যে সেও বলছে আমি তোমার ওয়েবসাইট করে দিব, আমি ট্রাস্টেড, আমিও বলছি আমি তোমার ওয়েবসাইট করে দিব, আমি ট্রাস্টেড। এই দুইজনের মধ্যে আপনি কাকে চুজ করবেন বলেন তো? লেফট সাইড নাকি রাইট সাইড? রাইট। বলেন। লেফট সাইড। লেফট সাইড, কারণ কি? কারণ আমি সবকিছু ভেরিফাইড পাচ্ছি, ট্রাস্টেড পাচ্ছি, তাই না? এখন এটা কি হলো, আমার ট্রাস্ট জেনারেট হয়ে গেল। এখন ক্লায়েন্ট কি দেখতে চাবে? এখন ক্লায়েন্ট দেখতে চাবে আমার একটা ডোমেইন, আমার একটা পোর্টফোলিও, আমি কাজটা যে পারি তার কিছু স্যাম্পল দেখতে চাবে। এটা আমি কিভাবে প্রোভাইড করব? দেখেন, এটা প্রোভাইড করার জন্য আমি কি করব, তাকে আমার ডোমেইন দিব। ধরেন এরকম কোন একটা ডোমেইন দিলাম, এই ডোমেইনটা দিয়ে আমি যদি আপনাকে বলি যে সার্চ করে দেখেন এটা আমার পোর্টফোলিও, আপনি কি সার্চ করবেন? আপনি কি আদৌ আপনার ব্রাউজার এটা ওপেন করবেন? না, কারণ কি? এটা তো ফেক মনে হচ্ছে একটা এক জিনিস। মনে হচ্ছে বা স্ক্যামার মনে হচ্ছে, তাই না? তাহলে এই যে হ্যাঁ। আমি এত ট্রাস্ট জেনারেট করলাম, এত কিছু হইলো, সে কি করবে সাথে সাথে এই জিনিসটা দেখার পর পরই সে আমার রেসপন্স করা বা আমার যে কোনো টেক্সট দেখাই অফ করে দিবে, তাই না? আর ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারগুলা খুবই সেনসিটিভ, খুবই সূক্ষ্ম। এই ব্যাপারে আমাদেরকে থাকতে হবে টপ, একদম ফার্স্ট ক্লাস থাকতে হবে, সবকিছু রেডি থাকতে হবে। কারণ আমি যদি র্যান্ডম একটা কিছু দিয়ে এই ক্লায়েন্টকে বলি, এই ছোট্ট একটা কারণে আমার একটা ক্লায়েন্ট হাতছাড়া হইতে পারে। তো আমাদেরকে কি করতে হবে? এটা প্রফেশনাল ডোমেইন লাগবে। কেমন দেখতে? যেমন ধরেন আমি যদি আমার প্রফেশনাল ডোমেইনের কথা বলি, ধরেন এখন দেখেন তো এই জিনিসটা দেখতে কেমন লাগতেছে? এটা এটা এখন ট্রাস্টেড মনে হচ্ছে না? হ্যাঁ। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে এটা কেন ট্রাস্টেড মনে হচ্ছে, কারণ সেই এই নামের সাথে অলরেডি ফেমিলিয়ার। আপনাদেরও সবার ব্র্যান্ডিং নেম আছে না? আপনাদের জি ডোমেন আছে। গুলো হবে আপনাদের ব্র্যান্ডিং নেমের উপরে। চেক করার জন্য এই সাইট চেক করতে পারেন, বা আরো অনেক সাইট আছে অনলাইনে, ওগুলোতে চেক করলে হয় একই কথা। এটা কোডমেন ব্রিজের নিজস্ব সাইট, সো এখানে চেক করতে পারেন, ভেরিফাইড সাইট। আমি আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখন আপনারা আপনাদের ব্র্যান্ডিং নেম গুলো দেন তো, আমি চেক করে দেখি কার কার ব্র্যান্ডিং নেমে ডোমেনটা অ্যাভেলেবেল আছে। সার্চ কিভাবে করতে হয় এটাও শিখাই দিচ্ছি। ওকে, এসবি সাব্বির রহমান। আচ্ছা, এটা পাইলাম। আর এটা ওনার এক নাম, তাই না, ব্র্যান্ডিং নেম। তো আমি কি করব, এই যে মাঝখানে যে স্পেসটা এটা বাদ দিয়ে দিব। বড় হাতের ছোট হাতের এটা কোনো ব্যাপার না, কারণ ডোমেন কিনলে তখন সব ছোট হাতেই হয়ে যাবে। ডোমেন কখনো বড় হাতের হয় না, সো বড় হাতের দিলেও একই কথা, একই রেজাল্ট আসবে। এখানে আমরা কি করব, স্পেসটা বাদ দেবো আর লাস্টে দিবে .com দিয়ে চেক করবো অ্যাভেলেবেল আছে না। বলেছে কংগ্রেচুলেশন, এই ডোমেনটা কি আছে, অ্যাভেলেবেল আছে। সেইভাবে বাকিদের গুলো আমরা চেক করে দেখি আস্তে আস্তে অ্যাভেলেবেল আছে কিনা। স্পেস কেটে দিলাম, লাস্টে .com, এই যে অ্যাভেলেবেল আছে। সো এগুলো অ্যাভেলেবেল আছে। আরেকজন এখানে আমরা পাইছি, ক্রিয়েটিভ হৃদয়, এটা অ্যাভেলেবেল আছে, পারফেক্ট। আচ্ছা, উপরে একজনকে পাইছি, দেখি এরকম একটা খুঁজি আমরা যেটা অ্যাভেলেবেল নাই, দেখি পাওয়া যায় কিনা। এই যে এটা কি নাই, অ্যাভেলেবেল নাই, অলরেডি টেকেন, যদিও সে নিজেই নিয়ে ফেলছে। এটা ধরেন আপনাদের আপনার ব্র্যান্ডিং নেম, এখন এটা তো টেকেন, কিভাবে নিবেন? সেরকম যদি হয় আপনি দেখবেন কোন জায়গাতে আপনার নামের স্পেস আছে। যেমন এইখানে একটা স্পেস আছে, এইখানে একটা স্পেস আছে।
সো এইখানে আপনি কি করতে পারেন, একটা ড্যাশ দিতে পারেন, অথবা এখানে একটা ড্যাশ দিতে পারেন, যেটাকে বলে হাইফেন। ঠিক আছে, এই যে দিলাম। এখন যদি আমি সার্চ করি অ্যাভেলেবেল, এইভাবে নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই, সবকিছুই পারফেক্টলি রান করবে, একই কথা। ক্লিয়ার কিভাবে ডোমেন চুজ করব? বুঝছো সবাই? কি ব্যাপার, আপনারা কি ঘুমাই গেছেন? রেসপন্স তো অনেক স্লো। না না ভাইয়া, ঘুমাই নাই। রেসপন্স করতে হবে না, না তাহলে ভাইয়া। লাভ নাই, রেকর্ড তো দিয়েই দেই। আচ্ছা, মেট্রো আপনাদেরকে বারবার আস্ক করে বোঝার জন্য যে আপনারা আদৌ বুঝতে পারতেছেন কিনা, আপনারাও সেম পেজে আছেন কিনা। অলরেডি এটাও অ্যাভেলেবেল, কংগ্রেচুলেশন, এটাও চাইলে আপনি নিতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে, যখন আমরা ডোমেন অ্যাভেলেবেল পেয়ে গেলাম, এখন ডোমেনটা কোথা থেকে নিব? যেখান থেকে নিব আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। এই জিনিসটা আজকের জন্য না, এটা লাইফ লেসন। আপনি যখনই ডোমেন হোস্টিং কিনতে যাবেন, তখনই আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে আমি এই ডোমেনটা নিচ্ছি, এই ব্যাপারগুলা আমার জানা থাকা লাগবে। সর্বপ্রথম, আপনি যে ডোমেনটা নিচ্ছেন, এই ডোমেনটার রিনিউ প্রাইস কেমন হবে? আর আপনি বলতে পারেন নিউ প্রাইস কেমন হবে, এটা না বলে রিনিউ প্রাইসের কথা কেন বললাম? ব্যাপারটা হচ্ছে, নিউ প্রাইস সব জায়গাতেই দেখা যায় কাছাকাছি থাকে, কোথাও একটু বেশি কোথাও একটু কম, বাট প্রবলেমটা হয় রিনিউর সময়। মানে এই ওয়েবসাইটটা যখন আপনি রান করবেন, যেমন আমার ওয়েবসাইটটা আমি যখন রান করতেছি, যদি দেখাই, তাহলে কি হবে? আমার ওয়েবসাইটে যখন আমি রান করতেছি, তখন আপনি দেখবেন যে আমার ওয়েবসাইটটা এই, এখন এইখান থেকে আমি অনেক ক্লায়েন্ট পাই, আমি মানুষকে দেখাই, এখানে অনেক কাজ করে রাখছি, আমার পোর্টফোলিও আছে, আদার্স অনেক কিছু আছে, রাইট? ব্যাপারটা হচ্ছে, আমার ওয়েবসাইটটা যদি নেক্সট ইয়ার রিনিউ করতে যাই, আমাকে যদি 5 গুণ বেশি টাকা চায় বা 10 গুণ বেশি টাকা চায়, আমি কি বলবো না এই ডোমেনটা রিনিউ করবো না, অন্য একটা ডোমেন নিবো, নাকি আমাকে এটাই রিনিউ করতে হবে? মাস্ট বি আমাকে এটাই রিনিউ করতে হবে, কারণ আমি এটাই এটাই রিনিউ, রিনিউ করতে হবে। তাই না? এটা আমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে না? জি। জি ভাইয়া। হচ্ছে, আপনাদেরকেও এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে আমি যে নিচ্ছি, রিনিউর সময় যাতে আমি আটকায় না যাই, রিনিউর সময় যাতে আমি বিপদে না পড়ি। তো সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে ওখানে রিনিউ চার্জটা কেমন, হয়তো নতুনের সমান হবে বা কিছুটা বেশি হইতে পারে, বাট ওটা যদি আকাশচুম্বী হয়ে যায় বা তাদের কোনো রুলস না থাকে, যা ইচ্ছা তারা প্রাইস ধরতে পারে, তাহলে সমস্যা। এর শুরুর দিকে আমরা কেউই বুঝি না, লাস্টে গিয়ে বিপদে পড়ি। আচ্ছা, তারপরে নেক্সট যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, আপনার এই ডোমেনটা ট্রান্সফার করতে দিবে কিনা। আপনি এই প্রোভাইডারের কাছে সারা জীবন থাকবেন, ব্যাপারটা এরকম না। আপনার বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সার্ভিস ইউজ করার ক্ষেত্রে আপনার হইতে পারে আপনার ডোমেনটা ট্রান্সফার করা লাগবে। সেই ক্ষেত্রে আপনি যদি সে তারা ট্রান্সফার করতে না দেয়, আপনার কিন্তু কিছুই করার থাকবে না। তখন আপনাকে কি করতে হবে? ওইখানেই ইউজ করতে হবে, অথবা আপনাকে অন্য জায়গা থেকে অন্য ডোমেন কিনতে হবে, যেটা হিউজ লস। অথবা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে হয়তো বা বিশাল বড় একটা চার্জ দাবি করবে তারা, ওই চার্জটা দিয়ে তারপর আপনাকে ডোমেনটা ট্রান্সফার করতে হবে। দুইটার কোনোটাই ভালো দিক না। তাহলে কি করতে হবে, এটা জিজ্ঞেস করে নিতে হবে যে আপনাদের এখান থেকে ডোমেন হোস্টিং নিলে আপনাদের কি এখান থেকে ট্রান্সফার করা যায় কিনা, বা ট্রান্সফার করতে গেলে চার্জ যেটা নেয় সেটা কতটুকু। সো বেটার হয় যদি এরকম কোথাও পান যেখানে ট্রান্সফার কোনো চার্জ নাই, ফ্রিতে ট্রান্সফার করতে দেয়, অথবা অল্প কিছু চার্জ নাই, এরকম কোথাও থেকে আমরা নেওয়ার চেষ্টা করবো। লাস্টলি যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে, আমার ডোমেনের তারা সিকিউরিটি প্রোভাইড করবে কিনা। ডোমেনের হোস্টিং এর সিকিউরিটি সব জায়গাতেই দিবে, আর ডোমেনের সিকিউরিটি বলতে একটা কথা আছে, সেটা হচ্ছে ডোমেনের ইনফরমেশন লিকিং। ইনফরমেশনটা যদি ওপেন থাকে, সেটা আমাদের জন্য খুবই রিস্কি। কারো কারোর জন্য প্রবলেম নাও হইতে পারে, বাট আমরা যারা অনলাইন প্রফেশনে আছি, আমাদের জন্য অনেক রিস্কি ব্যাপারটা। কিরকম? যেমন ধরেন, এই ওয়েবসাইটে যদি আমি যাই, হুইস, আচ্ছা হুইস.কম, যান, এটাও কাজ করে হুইস.ইস, বাট হুইস.কমে গেলাম ধরেন, হ্যাঁ। এখানে যে উপরের বক্সটা, নিচেরটা না, হ্যাঁ, উপরের বক্সটাতে আমরা যে কোনো একটা ডোমেন সার্চ করব। ধরেন এটা আমাদের অফিসের একজনের সাথে নাম মিলে, তো এই ডোমেনটা কেউ একজন নিয়ে নিছে অলরেডি, আমরা ট্রাই করছিলাম। তো তার ইনফরমেশন আমরা কিভাবে বের করছি দেখেন, যে নিয়ে নিছে তার সবকিছু এখানে ঠিক, এখানে প্রবলেম নেই। বাট যখন আপনি দেখবেন যে কে রেজিস্ট্রেশন করছে, তার নাম, কোথা থেকে রেজিস্ট্রেশন করছে, ঠিকানা, তার ফোন নাম্বার, ব্যক্তিগত ফোন নাম্বার, কোন ইমেল দিয়ে ডোমেনটা রেজিস্টার করে, এটা এটা কি ভালো না খারাপ বলেন? এভাবে কেউ যদি আপনার ইনফরমেশন বের করে ফেলে, এটা কি ভালো হইলো না খারাপ হইলো? খারাপ। খারাপ। আচ্ছা, চলেন আপনাকে আরেকটা দেখ, একদম। আমার ডোমেনটা দেখাই, হ্যাঁ। একই সাইটে একই জায়গায় একই ভাবে সবই ঠিক আছে, এগুলো সব দেখাচ্ছে। শুধুমাত্র দেখেন নিচে এইখানে যে রেজিস্টার কন্ট্যাক্টের মধ্যে দেখেন তো, কোনো ইনফরমেশন কি আমার? বাট আমি তো আমার ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করছি, সবই আমার ইনফরমেশন।
বাট এইখানে এই জিনিসগুলো কেন দেখাচ্ছে? এটাকে বলে হুইচ সাইট সিকিউরিটি। এটা ডোমেনের একটা সিকিউরিটি ফিচার। এই যে হুইচ প্রাইভেসি বা হুইচ সাইট সিকিউরিটি বলে, এটা ডোমেন একটা সিকিউরিটি ফিচার যেটা খুবই ইম্পর্টেন্ট, বর্তমানে এটা খুবই খুবই দরকার। আর এটা বেশিরভাগই জায়গায় দেখা যায় এটা খুব সিরিয়াসলি নেয় না। এই জিনিসটা কি হয়, এভাবে ডোমেনটা থাকে এবং এটা একটা রিস্ক। ঠিক আছে, তো এই ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে হুইচ সাইট সিকিউরিটি আমি পাচ্ছি কিনা। সো এটা এক্সট্রা একটা চার্জ নেয়, অথবা কোনো কোনো জায়গায় কোনো ফ্রিও দিতে পারে প্যাকেজের সাথে। এটা দেখে নিব। তো ডোমেনের এই তিনটা ব্যাপার খেয়াল করব। তারপরে আসেন হোস্টিং। ডোমেনটা হলো নাম, জাস্ট হ্যাঁ, নাম এবং তার সিকিউরিটির ব্যাপার। হোস্টিংটা হচ্ছে যেখানে আপনি কাজ করবেন, যেই সিস্টেমটা আপনাকে প্রোভাইড করবে, যেই সিস্টেমের ভিতর আপনি কাজগুলা করবেন, ঠিক আছে। সিস্টেম, অ্যাপ, সব ফাংশনালিটি সবকিছু ওইটি সিপ্যানের মধ্যে থাকে। স্টোরেজ জায়গাটা থেকে শুরু করে সবকিছু। আমরা অনেকেই শুনছি সার্ভার। সার্ভার আর হোস্টিং এর মধ্যে স্লাইটলি পার্থক্য আছে। সার্ভারটা হচ্ছে একটা বিশাল ব্যাপার, এরকম একটা বিশাল সার্ভার, লক্ষ লক্ষ জিবি স্টোরেজ, কোন একটা একদম হিমশীতল ঠান্ডা রুমে সুপার কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত, এরকম একটা কিছু। আর হোস্টিংটা হচ্ছে এই সার্ভারের মধ্যে আমাদের জন্য, আমরা যেমন আপনি, আমি এবং ব্যক্তিগত কাজে যে ডাটা ব্যবহার করি সেটা যদি এতটুকু, ধরেন 5 জিবি একটা জায়গা আমি এখান থেকে কিনে নিলাম 1 বছরের জন্য। তো এই ব্যাপারটা হবে আমার জন্য, এইটুকু হচ্ছে আমার জন্য হোস্টিং। এই পুরাটা হচ্ছে সার্ভার, যারা হোস্টিং প্রোভাইডার, যারা হোস্টিং প্রোভাইড করে। আর এইটুকু হচ্ছে যেটুকু আমি কিনলাম, ওইটুকু হচ্ছে হোস্টিং। ঠিক আছে। আচ্ছা, আর এটার আরো বিস্তারিত অনেক ব্যাপার আছে, আমি যে সহজে বোঝানোর চেষ্টা করার জন্য সহজ উদাহরণ দিলাম। ব্যাপারটা আসলে একদমই টেকনিক্যাল ওরকম না, বাট হ্যাঁ একটা আশা করি ধারণা পেয়ে গেছে। মানে এই হোস্টিংটাও জাস্ট যেন তেন হোস্টিং হইলেই হবে না। এমনি নর্মালি অনেক হোস্টিং পাওয়া যায় যেগুলোতে সাইট হয়, বাট ওয়ার্ডপ্রেসের সাইটের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। ওয়ার্ডপ্রেসের সাইটটা হাইলি পাওয়ারফুল স্ক্রিপ্ট দিয়ে ওয়ার্ডপ্রেস রান করে। ঠিক আছে, আপনি যে নর্মাল একটা হোস্টিং এ রান করতে গেলে ওয়ার্ডপ্রেস সাইটটা খুব ভালোভাবে রান করবে না, আপনি সাইট রান করতে পারবেন না, ইজিলি কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে একটা হোস্টিং এ কি কি ব্যাপার আমাকে দেখতে হবে, যেটার জন্য ওয়ার্ডপ্রেসের জন্য পারফেক্টলি কাজ করতে হবে। যদি প্যাকেজ গুলো দেখাই, এটা কোডবের নিজস্ব ওয়েবসাইট, এখান থেকে আপনাদের কিনতে হবে না, এটা এটা ম্যান্ডেটরি না। চাইলে কেউ এখান থেকে কিনতে পারেন, বা এই ইনফরমেশন কে মিলে যে কোনো জায়গা থেকে কিনতে পারেন। আমাদের দিক থেকে কোনো ফিক্স কিছু না যে এখান থেকে আপনাদের নিতে হবে, এটা জাস্ট ইনফরমেশন শেয়ার করার জন্য আমি ইনফরমেশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন, অলদো আমাদের বেশিরভাগ স্টুডেন্ট এখান থেকে নিয়ে ডোমেন হোস্টিং ইউজ করা। ডোমেন হোস্টিং কার লাগবে? আপনাদের সবার লাগবে। আপনাদের কোর্সের যে কন্টেন্ট গুলো আছে, ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট কভার করতে গেলে ডোমেন হোস্টিং মাস্ট বি লাগবে। ইন ফিউচারে এই ডোমেন হোস্টিং ব্যবহার করে ক্লায়েন্টকে সাইট দেখায়, ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে ওই সাইডে কাজ করবেন, ক্লায়েন্টকে দেখায় ওখান থেকে কাজ দিবেন, অনেক বিশাল বড় একটা ব্যাপার এইটার সাথে জড়িত। ঠিক আছে, একটু আগে আপনাদেরকে দেখাইলাম ব্যাপারটা। অলরাইট, এখন সর্বপ্রথম যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে হোস্টিং কতটুকু লাগবে। হোস্টিং হয় 1 জিবি, হোস্টিং হয় 2 জিবি, 3 জিবি, 5 জিবি, সো অন। এখন 1 জিবি হলে কি কাজ করতে পারবো না? পারবো। 1 জিবি হলে কয়টা সাইট করতে পারবো? মাঝারি মানের সাইট যদি হয় 250 থেকে 300 এমবির সাইট, তাহলে আপনি 3টা সাইট করতে পারবেন। একটু বড় হলে 2টা সাইট করতে পারবেন, ছোট হলে মাঝে মধ্যে 4টা সাইটও করা পসিবল। এখন ব্যাপারটা হচ্ছে এটা দিয়ে আমাকে চলবে না, চলবে। সেক্ষেত্রে আপনি হয়তো মেইন ডোমেনে আপনার একটা পোর্টফোলিও থাকবে, একটা সাইট চলে গেল, তাহলে আর 2টা স্কোপ থাকতেছে আপনার। সেই 2টা স্কোপের মধ্যে আপনি কি করতে পারেন, সাইটের সাইজের উপর ডিপেন্ড করতেছে অফকোর্স। আমি ধরে নিচ্ছি সাপোজ যে আপনি মিডিয়াম সাইজের সাইট করবেন। এখন এই 2টা সাইটের মধ্যে আপনি হয়তো 2টা অ্যাসাইনমেন্ট করলেন। এখন পরবর্তী আবার একটা অ্যাসাইনমেন্ট করতে গেলেন, বা একটা ক্লায়েন্টের কাজ করতে গেলেন, বা একটা কিছু প্র্যাকটিস করতে গেলেন, আপনাকে আগের কোনো একটা সাইট ডিলিট করে জায়গা বের করে আবার করতে হবে। এইভাবে করা পসিবল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 2 জিবি। তো 2 জিবি তো এরকম একটু বেশি সময় পাবেন, একটু বেশি সাইট করতে পারবেন। তো আপনি এখানে 5 থেকে 6টা ওয়েবসাইট করতে পারতেছেন। ছোট হলে আরো বেশি করতে পারবেন। দেন যখন আপনার স্টোরেজটা ফুল হয়ে যাবে, স্টোরেজ খালি করে আবার সাইট করতে পারবেন। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে 3 জিবি, সোন এরকম। আর 5 জিবি হইলে মোটামুটি আমাদের জন্য একটা রিলায়েবল জায়গা হবে, কারণ 5 জিবিতে কি করতে পারবো, আমার পোর্টফোলিওটা করার পর আমার মোটামুটি এখানে দেখা যাবে যে 15-20টা সাইট আমি করতে পারতেছি, তাই না? সো হুইচ ইজ এনাফ ক্লায়েন্টের সাইড এন্ড আদার সবকিছু ম্যানেজ করার জন্য। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে এসএসএল ইনস্টল। এসএসএল ইনস্টলটা কি? আপনার সাইটের যে সিকিউরিটি, এই যে সিকিউরিটির একটা সার্টিফিকেট। যেমন আমার সাইটে যখন আসতেছেন, দেখেন আমার সাইটে কি দেখাচ্ছে, কানেকশন ইজ সিকিউর, তাই না? আমার কানেকশনটা কি আছে, সিকিউর আছে। বাট এই কানেকশনটাও কি সিকিউর? অনেক সময় আমরা সার্চ যদি করি, আমরা যদি দেখি এখানে এরকম থাকে অনেক সাইট। এই জিনিসটা যদি হয় তাহলে দেখা যাবে আপনি ক্লায়েন্ট হারাবেন, কারণ ক্লায়েন্ট এখানে এসে যদি দেখেন নট সিকিউর, সে এই জিনিসটা একটু টেনশনে পড়ে যাবে, কেন সিকিউরিটি নাই।
তো সিকিউরিটি কিন্তু বিশাল বড় ডিল না, বাট দেখতে মনে হচ্ছে অনেকই ডেঞ্জারাস, কারণ গুগল থেকে এটা সার্টিফাইড করতেছে না যে এটা সিকিউর না সিকিউর না, সে জানে না। গুগল এখানে সার্টিফিকেট দিচ্ছে না যে এটা সিকিউর কি সিকিউর না। এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য যে আমার সাইটটা সিকিউর, আপনার সাইটে যদি সব ঠিকঠাক থাকে, দেন আপনি গুগল থেকে অটোমেটিকলি সার্টিফিকেট পেয়ে যাবেন। ঠিক আছে? এই সার্টিফিকেটটা হোস্টিং থেকে প্রোভাইড হয়, হোস্টিং থেকে এই জিনিসটা পেমেন্ট হয়। এখন ব্যাপার হচ্ছে এটা হোস্টিং এ অনেক ক্ষেত্রে পেমেন্ট দিয়ে নিতে হয়, পেমেন্ট দিয়ে নিলে সেক্ষেত্রে আপনাকে সেট আপ করতে হবে, এন্ড সেট আপের একটা প্রসেস আছে, সেই প্রসেসটা ঠিক মতো না হলে প্রবলেম। সেই জন্য প্যাকেজের সাথে নিতে পারলে ভালো, যেমন এই প্যাকেজের সাথে আমরা পেয়ে যাচ্ছি এই টাইপের হলে, বা ফ্রিতে যেহেতু পেয়ে যাচ্ছি, এটা আমাদের জন্য বেস্ট। নেক্সট হচ্ছে free.com ডোমেন রেজিস্টার। মানে এই প্যাকেজের সাথে আমরা একটা ডোমেনও পেয়ে যাবো, তার মানে ডোমেন আলাদা কিনতে হচ্ছে না, ডোমেনটা প্যাকেজের সাথে কমপ্লিট পেয়ে যাচ্ছে, তার মানে আমাদের আর আলাদা কিছু কিনতে হচ্ছে না যদি প্যাকেজ হিসেবে নিই। যদি প্যাকেজ ছাড়া নেই, এটাও একটা সম্ভাবনা আছে যে আপনি প্যাকেজ ছাড়া নিলে প্রাইস একটু কমে পাবেন। কিভাবে? হয়তোবা কোথাও থেকে খুঁজে নিলেন যেখানে ডোমেনের প্রাইস কম, আবার কোথাও থেকে খুঁজে নিলেন যেখানে হোস্টিং এর প্রাইস কম। এটা ভালো, বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? আপনি যখন কাজ করতে যাবেন আপনার তো অবশ্যই কিছু না কিছু প্রবলেম হবে, মাস্ট বি প্রবলেম হবে। আপনি যদি নতুন শিখতেছেন আর ওয়ার্ডপ্রেসের সাইট করতে যাবেন, প্রবলেম হবে না এটা তো হইতে পারে না। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, আপনি যখন প্রবলেমে পড়বেন, ধরেন আপনার সাইটটা ডাউন হয়ে গেছে, কিছু একটা কাজ করতেছে না, আপনি যাবেন কোথায় সাপোর্টের জন্য? হোস্টিং প্রোভাইডারের কাছে। হোস্টিং প্রোভাইডারের কাছে সাপোর্টে যাবেন, তারা 24 ঘন্টা সময় নিল, নিয়ে তারপরে দেখে বললো না আমাদের এন্ডে কোনো প্রবলেম নাই, তো ডোমেনটা তো অন্য কোথাও থেকে নেওয়া, আপনার ডোমেন থেকে হয়তো প্রবলেম, ডোমেন প্রোভাইডারের কাছে যান। তাহলে আপনি কি করবেন? ডোমেন প্রোভাইডারের কাছে যাবেন। আর ডোমেন প্রোভাইডারের কাছে যখন যাবেন, ডোমেন প্রোভাইডারও যদি দেখা গেলো 12 থেকে 24 ঘন্টা সময় নিয়ে তারপর সে বললো একই কথা, যে আমাদের এখানে কোনো প্রবলেম না, এটা হোস্টিং থেকে প্রবলেম, এখন কোথায় যাবেন? কোথাও তো যাওয়ার নেই আর। তাহলে প্রবলেম হয়ে গেল না? আর দুইটাই যদি আমাদের একটা জায়গা থেকে হইতো তাহলে কি হতো? একসাথে সার্ভিসটা পেয়ে যেতাম। একসাথেই আমি সার্ভিসটা পেয়ে যেতাম আর বিষয়টা সলভ হয়ে যেত। সেই ব্যাপারটা আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, সো এখন নেক্সট আমি চলে যাই ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের ব্যাপারটা হচ্ছে আপনার সার্ভার কি পরিমাণ রিসোর্স খরচ করবে আপনার জন্য। So, আপনার সাইটে যখন কেউ ভিজিট করবে, আপনার সাইটে যখন আপনি কোনো একটা সার্ভিস ইউজ করবেন, কোনো একটা স্ক্রিপ্ট রান করবেন, এই জিনিসগুলো সার্ভার থেকে কি হয়, ব্যান্ডউইথ খরচ হয়। সহজ ব্যাপার, আপনার সাইটে যে পরিমাণ মানুষ ভিজিট করবে ওই পরিমাণ রিসোর্স খরচ হবে আপনার সাইটে, তাই না? এই রিসোর্সটা কিছু কিছু সাইটে লিমিটেড থাকে, 1 জিবি, 2 জিবি, 5 জিবি, 10 জিবি। এখন যদি লিমিটেড থাকে সেক্ষেত্রে হইতে পারে এমন যে কোনো একটা মান্থে কোনো কারণে আপনার সাইটে প্রচুর ভিজিটর আসতেছে, ফাইন। যখন ভিজিটর আসবে তখন আপনাকে একটা ব্যাপার বুঝতে হবে যে এই সময় যদি আপনার ব্যান্ডউইথ শেষ হয়ে যায়, আপনার সাইটটা ডাউন হয়ে যাবে। ব্যান্ডউইথটা প্রতি মাসে হয়, হ্যাঁ, ব্যান্ডউইথটা পার মান্থ হয়। যেমন আজকে যে হইলো, যেমন যে আজকে আপনার ব্যান্ডউইথ শেষ হয়ে যায়, আপনাকে আবার পরবর্তী মাসের 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্যান্ডউইথটা আবার রিফিল হওয়ার জন্য। সেই ক্ষেত্রে একটা প্রবলেম, যদি আপনার আগেই সাইটটা অফ হয়ে যায়, ব্যান্ডউইথ শেষ হয়ে যায়, ওই মাসের যেটুকু সময় বাকি আছে এই সময়ের জন্য ব্যান্ডউইথ আপনি যদি বাড়াইতে যান, এটার যে কস্ট, এই কস্টটা দিয়ে আপনি পুরো বছরের ডোমেন হোস্টিং কিনতে পারবেন। তো এটা আপনাকে বুঝতে হবে যে আমার ব্যান্ডউইথের ব্যাপারগুলা খেয়াল রাখতে হবে যে কি ব্যাপার এখানে। তো ব্যান্ডউইথটা আমরা চাইবো এনাফ পরিমাণ ব্যান্ডউইথ, 10 থেকে 20 জিবি ব্যান্ডউইথ আছে এরকম জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবো। আর যদি আনলিমিটেড হয় সেক্ষেত্রে আপনাকে হয়তো শুরুতেই 10 থেকে 20 জিবি দিয়ে দিবে, এবং পরবর্তীতে বাড়ানো লাগলে পেমেন্ট ছাড়াই আনলিমিটেড বাড়াই নিতে পারবো, যেটাই যেখানে পাচ্ছি। অলরাইট, তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আনলিমিটেড ডেটাবেস। সো এইখানে আনলিমিটেড ডাটাবেসের যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখেন, আপনি একটা হোস্টিং নিলেন, যেই হোস্টিংটা ডোমেন হোস্টিং একসাথে সবকিছু মিলে একটা প্যাকেজ নিছেন, 10 জিবির একটা হোস্টিং নিছেন, আর ডোমেন সহ প্যাকেজ নিছেন 2,000 টাকা বা 3,000 টাকা, হ্যাঁ, তাহলে অনেক স্পেস পেয়ে গেছেন। 10 জিবিতে তো অনেকগুলা সাইট করতে পারার কথা, বাট এখানে একটা ব্যাপার আছে, যদি আপনার 10 জিবি নেন, আপনি দেখবেন আপনার ডাটাবেস লিমিট দেওয়া আছে 3টা। সো ডাটাবেস যে কয়টা থাকে আপনি ওই কয়টা ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট আপনি আপনার সি প্যানেলে ইনস্টল করতে পারবেন ম্যাক্সিমাম। আর আপনার যদি 10 জিবি হোস্টিং থাকে, ডাটাবেস থাকে 3টা, আপনি টোটাল কয়টা ওয়েবসাইট করতে পারবেন? 3টা। 3টা। তাহলে কি হলো, আমার বাকি 10 জিবি যে বাকি জায়গাটা পড়ে রইলো ওটা, তাহলে তো আমার কি হলো, আনইউজ হয়ে গেল না? ওকে জড়িত। অকেজ হয়ে গেল। এখন এটা কি কারো লাগে না? লাগে। কারো কারো ওয়েবসাইট হইতে পারে অনেক বড়, অনেক বিশাল একটা ই কমার্স সাইট রান করে, তার হয়তো বা একটা সাইট বা একটা ডাটাবেস হইলেও হয়ে যায়, তার হোস্টিং বেশি লাগে। বাট আমাদের জন্য কি তাই? না ভাই, আমাদের তো আমাদের জন্য অসংখ্য তাই কাজ না, করতে হবে। আমাদের লাগবে অনেক কাজ, একের পর এক প্র্যাকটিস এন্ড আদার্স। এই ব্যাপারগুলোর জন্য আমাদের কি দরকার হবে, আমাদের ডাটাবেজের লিমিটেশন থাকা যাবে না, বা লিস্ট মিনিমাম 10 থেকে 20টা ডাটাবেজ যাতে থাকে, এতটুকু কমপক্ষে এনশিওর করতে হবে। আনলিমিটেড হলে তো প্রবলেমই নেই।
তারপর আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাডমিন ইমেল, admin@joraiti.com, info@codebank.com, এই টাইপের যে প্রফেশনাল ইমেল গুলো থাকে না, যেটা ওয়েব মেল বলি আমরা, এটা সো এটা আনলিমিটেড আছে, এটা আপনাদের লাগবে না আনলিমিটেড, বাট তারপরেও যেহেতু অপশন আছে আমরা স্টুডেন্টদেরকে আনলিমিটেডই দিয়ে দিই। বাট এগেন, যেটা আমি করতেছি, আমি এখান থেকে দেখাচ্ছি, মানে আপনাদের এখান থেকে কিনতে হবে এটা না। আপনারা এখান থেকে কিনলে আপনি হয়তো বা আমাদের যে অলরেডি সাপোর্ট টিম আছে তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। বাট আপনি যে কোনো জায়গা থেকে কিনে অ্যাসাইনমেন্ট করতে পারেন, সবকিছু, কোনো প্রবলেম নাই। বাট আপনাদের ডোমেন হোস্টিং সবারই লাগবে। যার অলরেডি আছে তার কিনতে হবে না, যার নাই সে অবশ্যই ব্র্যান্ডিং নেমের উপরে ডোমেন হোস্টিং নিয়ে নিবো আমরা। আর আমাদের যা যা করবো সব টপিকের জন্য আমাদের সি প্যানেল মাস্ট লাগবেই। আচ্ছা, যেমন গ্রাফিক্স থেকে কেউ যদি কাজ করে তার ফটোশপ লাগে, তাই না? ভিডিও এডিটিং কেউ কাজ করলে ভিডিও এডিটিং এর সফটওয়্যার লাগে, লাইক দ্যাট। অলরাইট, আর শপিফাইতে আপনাদের লাগবে না ডোমেন হোস্টিং, কেন? শপিফাইতে হচ্ছে ইনবিল্ট হোস্টিং। সো শপিফাইতে যেটা হচ্ছে, শপিফাইতে তার পোর্টফোলিও তৈরি করতে পারছেন না, কাজ শিখতে পারতেছেন, ক্লায়েন্টের সাথে কাজ করে দিতে পারতেছেন। তো শপিফাইতে যে কাজ পারেন এটাও শোকেস করতে গেলে আপনার তো একটা সাইট তৈরি করতে হবে, তখন আপনার ডোমেন হোস্টিং লাগবে, এই আর কি। জাস্ট প্র্যাকটিসের জন্য লাগতেছে না। ওয়ার্ডপ্রেসে প্র্যাকটিস, পোর্টফোলিও, ক্লায়েন্টের সাইট করা, সবকিছুর জন্য আপনার ডোমেন হোস্টিং লাগবে। অলরাইট, তারপর যেটা আছে সাবডোমেন। সাবডোমেনের ব্যাপারটা হচ্ছে, এটা কি আমার, এটাকে কি বলে, এটুকু কি বলেন তো? ডোমেন। ডোমেন। আর এই ডোমেনে অলরেডি একটা সাইট আছে না? জি এই ভাইয়া, joraiti.com আছে। আছে। আর এই হোস্টিং এর মধ্যে তো joraiti.com পুরো জায়গাটা নিয়ে নেয় নেই, আরো তো জায়গা খালি আছে। আর বাকি যে জায়গা খালি আছে এই জায়গার মধ্যে আরো ওয়েবসাইট কিভাবে তৈরি করব? সেক্ষেত্রে আমাদের কি সাবডোমেন করতে নেম হবে? লাগবে। ডোমেন লাগবে। এখন ডোমেন কেনা তো এক্সপেন্সিভ, তো আমরা কি করতে পারি, এই ডোমেনের আন্ডারে সাব ডোমেন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? সাবডোমেন কি? জি ভাইয়া। সাবডোমেন কেমনে তৈরি করে? এই যে ডোমেনের আগে কিছু একটা অ্যাড করে নতুন একটা ডোমেন তৈরি করা, যেমন ডেমো ডট, এটা একটা সাবডোমেন। অ্যাসাইনমেন্ট 1.joraiti.com, তারপরে অ্যাসাইনমেন্ট 2.joraiti.com, এগুলো সবই এক একটা নতুন নতুন সাবডোমেন, যেখানে নতুন নতুন সাইট করতে পারবো। ক্লিয়ার? ওকে ভাইয়া। এরকম সাবডোমেনও যদি লিমিট থাকে তাহলে তো একটা প্রবলেম আমাদের জন্য। সো সাবডোমেনও এনাফ পরিমাণ যাতে থাকে বা আনলিমিটেড থাকে যত, এটা দেখে নিবে। অ্যাডন ডোমেনটা আনলিমিটেড, অ্যাডন ডোমেনটা হচ্ছে এই যে সাবডোমেন না করে করে নতুন নতুন ডোমেন কিনে কিনে কাজ করা। এটা আপনাদের এখন লাগবে না, যখন হয়তো মাল্টিপল বিজনেস থাকে আপনার, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট, একটা হোস্টিং এ অনেকগুলো ওয়েবসাইট রান করতে পারবেন, সেটা অ্যাডন ডোমেন, এটা আপনাদের লাগবে না। সো এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন আপাতত। অপশন যেহেতু আছে আপনাদেরকে আনলিমিটেড অপশন দেওয়া হয়েছে। লাস্টলি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা সার্ভিসের ক্ষেত্রে লাস্ট, সেটা হচ্ছে সি প্যানেল কন্ট্রোল প্যানেল। সি প্যানেল কন্ট্রোল প্যানেল ব্যাপারটা কি? যদি একটা নতুন কেউ কম্পিউটার কিনে, আপনি তাকে কোন অপারেটিং সিস্টেমটা সাপোর্ট করবেন বা কোন অপারেটিং সিস্টেমের কথা বলবেন? আপনি অবশ্যই উইন্ডোজ, রাইট? ইউজার ফ্রেন্ডলি, জি কম, ভাইয়া। সব জায়গাতে পাওয়া যায়। আপনি তো আইসাই তাকে বলবেন না যে ম্যাক কিনো, তাই না? তার জন্য অনেক ডিফিকাল্টিস ফেস হতে পারে। ঠিক আছে, অনেক দিক থেকে হয়তো বা সে ম্যাকের ভালো সার্ভিস পাবে, বাট তার জন্য ডিফিকাল্ট ব্যাপারটা। আর গ্লোবালি যদি আমরা চিন্তা করি, কোনো একটা সফটওয়্যার কিছু একটা আসলো, সেটা আমরা কিন্তু উইন্ডোজে অ্যাভেলেবেল পেয়ে যাবো। আর ব্যাপারটা হচ্ছে সি প্যানেলটা এর থেকেও আরো পাওয়ারফুল, কারণ কি, যত কন্ট্রোল প্যানেল আছে এই আপনার হোস্টিং কন্ট্রোলের জন্য, সবকিছুর থেকে সি প্যানেল সবার থেকে আগায়, কারণ এটা ইউজার ফ্রেন্ডলি, অ্যাপ অ্যাভেলেবেল, এন্ড এটা মোটামুটি এক্সপেন্সিভ। ঠিক আছে, এই জন্য অনেকে কি করে, এটা স্কিপ করে প্রাইসটা কমায়, প্যাকেজের প্রাইস কমায়, এখানে এইচ এইচ প্যানেল, যেটা হোস্টিং এ দেয় এইচ প্যানেল, ওদের নিজস্ব একটা প্যানেল। তারপরে অনেক জায়গাতে আছে ডিরেক্ট অ্যাডমিন, যেটাও সস্তা একটা প্যানেল, বাট অনেকেই প্রোভাইড করে। তারপরে অনেক জায়গাতে আছে হচ্ছে এস প্যানেল। ঠিক আছে, আবার অনেকে শুধু এফটিপি দিয়ে কন্ট্রোল করতে হয়, সেক্ষেত্রে অনেক হ্যাসেল, এফটিপি দিয়ে কানেক্ট করে কন্ট্রোল করা অনেক হ্যাসেলের ব্যাপার। সো এই ব্যাপারগুলো তখন কি হয়ে যায়, আমাদের জন্য প্রবলেম হয়ে যায়। এই জন্য আগে থাকতেই দেখে নিতে হবে আমাকে সি প্যানেল কন্ট্রোল প্যানেল প্রোভাইড করবে কিনা। নেক্সট, হাই স্পিড ওয়েব সার্ভার। আপনারা হার্ড ডিস্ক এর নাম শুনছেন না? এইচডিডি, জি ভাইয়া। হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্ক। সো এই যেগুলো কি, এগুলা অল্প টাকায় অনেক পাওয়া যায়, তাই না? ধরেন আপনি জি ভাইয়া। 500 জিবি, 1000 জিবি, এগুলো কিন্তু এখন মোটামুটি 500-1000 টাকা হইলেও পাওয়া যায়। আর এসএসডি, এইটা দেখা যায় 120 জিবি বা 256 জিবি, অনেক প্রাইস, তাই না? আর এটা এত ছোট জিনিস, এত কম স্টোরেজ, তাও বেশি প্রাইস, ওটা এত বেশি স্টোরেজ তাও কম প্রাইস কেন? এটা নতুন টেকনোলজি। কেউ এইচডিডি তে ছিলেন, এখন এসএসডি তে মুভ করছেন, এরকম আছেন? হ্যাঁ, এসএসডি ইউজ করে এখন এসএসডি ইউজ করতেছি। এটার পার্থক্য কেমন?
অনেক অনেক ডিফারেন্স। অনেক ডিফারেন্স না? আর আপনি তো আর এইচডিডি তে আর করতে যাবেন না, তাই না, কখনোই? না ভাইয়া, কখনোই নয়। এটাই ব্যাপার স্যার। এরকম এইচডিডি দেখি অনেক হোস্টিং হয়ে গেছে না? অনেক বছর ধরে এইচডিডি ছিল, তাই না? এখন তাহলে জি ভাইয়া। এই যে হোস্টিং গুলো আছে, এই হোস্টিং গুলো তো তারা সেল করে করে না? এগুলা কি সস্তায় পাওয়া যাবে? এগুলোর জন্য কিছু সাইট ঠিক আছে, হয়তো সিম্পল কোন একটা ল্যান্ডিং পেজ এইচটিএমএল সিএসএস দিয়ে করছে, এগুলোর ব্যাপার আলাদা। বাট আমাদের ওয়ার্ডপ্রেস রান করার জন্য আমাদেরকে মাস্ট এসএসডি হোস্টিং নিতে হবে, যেটা প্রাইসটা তো তুলনামূলক একটু বেশি হবে। বাট অনেকেই দেখবেন অ্যাড দিচ্ছে, ফেসবুকে অ্যাড আসতেছে, অনেক জায়গায় অ্যাড আসতেছে যে হোস্টিং 50 জিবি 100 জিবি হোস্টিং খুব সস্তায় পেয়ে যাচ্ছেন। সো এগুলো তো যদি যান, পরবর্তীতে বিপদে পড়বেন, আপনাকে আবার ডোমেন হোস্টিং কিনতে হবে। সেই জন্য এটা কেয়ারফুলি আপনি সিলেক্ট করবেন। লাইটস্পিড ওয়েব সার্ভার লেখা থাকবে, বা এসএসডি ডিরেক্ট লেখা থাকবে, বা এনভিএমএ লেখা থাকবে, অথবা M.2 এই টাইপের জিনিস লেখা থাকলে বুঝতে পারবেন যে এটা ঠিক আছে আপনার জন্য। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে 24/7 সাপোর্ট। সাপোর্টটা কেন লাগবে? অনেক প্রবলেম হবে, অনেক কিছু হয়ে যাবে, অনেক জায়গায় আটকায় যাবেন, দেখবেন আর করতেই পারতেছেন না কাজ। And ওই জিনিসটা সলভ করাটা তো আপনার জন্য এখন বর্তমানে পসিবল না। আপনার কি করতে হবে? হেল্প লাগবে, তাই না? জি ভাইয়া, কন্টিনিউ সাপোর্ট প্রয়োজন। এক্স্যাক্টলি। সো আপনার এইরকম জায়গাটা দেখতে হবে কোথা থেকে আপনি সাপোর্ট পাবেন। এখন এখানে একটা প্রবলেম আছে, হোস্টিং এর সাপোর্ট আর ওয়ার্ডপ্রেস এর সাপোর্ট দুইটা কিন্তু দুই ব্যাপার। হোস্টিং এর সাপোর্ট দিতে পারে মানে সে ওয়ার্ডপ্রেস এর কাজ খুব ভালো জানে, কোথায়, যেমন আপনি বলেন এই থিমটা ইনস্টল করতেছি, ইনস্টল হচ্ছে না প্রিমিয়াম থিম, এই ব্যাপারটা সে যে বুঝতে পারবে, এরকম কিন্তু হওয়ার পসিবিলিটিস কম থাকতে পারে, তাই না? হইতে পারে যে হয়তো ওয়ার্ডপ্রেস এর ব্যাপারগুলো সে বুঝে না, হয়তো সে বলতে পারে যে না, এই ব্যাপারটা আমরা দেখি না, আমরা শুধুমাত্র সি প্যানেল এর সাপোর্ট দিই, তাহলে প্রবলেম না? সেরকম কোথাও থেকে জি বুঝতে হবে যেখানে আমাকে ওয়ার্ডপ্রেস রিলেটেড ইস্যু হলেও সে বুঝতে পারে যে এটা আসলে ইস্যুটা কোথা থেকে হচ্ছে, কোথা থেকে সলভ করতে হেল্প করে সলভ করতে। আচ্ছা, আমাদের এখানে 24/7 সাপোর্টের যে ব্যাপারটা, আপনি যে কোনো সময় নক করে সাপোর্টের জন্য এনরোল করতে পারেন। আপনার 24 ঘন্টার মধ্যে আশা করা যায় সব সমস্যাটা সমাধান করে দেওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, কোডবির নিজস্ব সার্ভার এটা, স্টুডেন্টদের জন্যই, কারণ স্টুডেন্টদের দেখা যায় একজন এক জায়গা থেকে নেয়, অনেকে খুঁজে পায় না, এই জন্য। বাট এখান থেকে যদি কেউ না নেন, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গা থেকে নিলেও আপনাদের চলবে। অলরাইট, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্যাকেজ। এখন আমাদের যে প্যাকেজটা, কোন প্যাকেজটা আমাদের নিলে হবে, যে কোনো প্যাকেজ নিলে কাজ হবে। বাট হাইলি রেকমেন্ড একটু বেশির দিকে যাওয়া, 4-5 জিবির মতো নেওয়া, যাতে ইন ফিউচারে যে প্রজেক্ট গুলো করবে এতে যাতে প্রবলেম না হয়। একটা মিনিট। ওকে, এখন এখানে যে প্যাকেজ গুলো দেখতে পাচ্ছি, সো স্টুডেন্ট হিসেবে, এজ এ রানিং স্টুডেন্ট, আপনারা চাইলে একটা ডিসকাউন্ট প্যাক বিল করতে পারেন। এখানে ডিসকাউন্টটা কোথায় পাবেন? এই যে বাটনে গেলে আপনি দেখতে পারবেন কোথায় ডিসকাউন্ট পাচ্ছেন। সো এই যে 5 জিবিতে ডিসকাউন্ট পাচ্ছেন 2600 টাকা। আগে কত ছিল আমি একটু দেখি। আগে 3800 টাকা, মানে নর্মালি 3800 টাকা, স্টুডেন্টদের জন্য আমরা কত পাচ্ছি? 2600 টাকায় পাচ্ছি। এটা আপনারা চাইলে বিল করতে পারেন, 5 জিবি, এবং বাকি সব সার্ভিস সেম, ঠিক আছে? একটা ডিসকাউন্ট স্টুডেন্টদের জন্য। এন্ড আপনাদেরকে কিছু বিষয় ক্লিয়ার করে দেই, আপনারা স্টুডেন্টরা যদি কখনো ডোমেন ট্রান্সফার করতে চায়, যে কোনো সময় ট্রান্সফার করতে পারবে উইদাউট এনি চার্জ। আপনারা হুই সাইট সিকিউরিটিটা পাবেন ফর ফ্রি। এন্ড আপনাদের রিনিউ চার্জ সেম থাকবে। রিনিউর ক্ষেত্রে আপনাদের প্রাইস বাড়ানো হবে না, ঠিক আছে? এন্ড সেক্ষেত্রে যদি ডলারের প্রাইস হাইলি চেঞ্জ হয়ে যায়, শুধু ডলারের প্রাইসটা হয়তো অ্যাডজাস্ট করা হইতে পারে, বাট আপনাদের প্যাকেজের প্রাইসটা সেম এরকমই থাকবে, হয়তো একদম এক্স্যাক্টলি এই অ্যামাউন্টটাই থাকবে, বাট ডলারের প্রাইস জাস্ট অ্যাডজাস্ট করে যতটুকু হয় ততটুকু থাকবে। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন? এখন যা দেখছি জাস্ট ইনফরমেশন, এখন দেখবো আমাদের কাজ, এখন দেখবো অ্যাসাইনমেন্ট, কারণ এগুলো না বুঝলে তো অ্যাসাইনমেন্টের মুভ করলে অনেক কিছু ক্লিয়ার হবে না।
আচ্ছা, একটা ব্যাটারির সাথে কথা বলতেছি, একটা মিনিট। অনেক পুরাতন একটা ক্লায়েন্ট, অনেকদিন পরে আসছে। আইসা বলতেছে আমি আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করতে পারতেছিলাম না, আপওয়ার্ক অ্যাক্সেস করতে পারতেছিলাম না, এই জন্য কন্ট্যাক্ট করতে পারি নাই। আজকে এসে ইমোশনাল হয়ে গেছে, আবার ইনফরমেশন বের করতে পারছে আবার। সেটাই সুবিধা, সে গুগল করছে, এখানে পেয়ে গেছে। এই যে আমার আপওয়ার্ক টপেই দেখায় সবসময়, যেহেতু এখান থেকে ক্লিক করে ক্লায়েন্ট ঢুকে, তো গুগলে ওইটা টপে থাকে ম্যাক্সিমাম। সেখান থেকে এসে সে আমার সাথে কন্ট্যাক্ট করছে, ঠিক আছে। গুড সাইড না, পুরাতন একটা ক্লায়েন্ট আবার ফিরে পেলাম আমি। অলরাইট, সো যেখানে ছিলাম, এখন ব্যাপারটা হচ্ছে পারচেস করার সিস্টেমটা কেমন। যে কোনো একটা প্যাকেজ যেটা নিবেন, যেমন ধরুন ডিসকাউন্ট প্যাকেজটা নিবেন, বাই নাও বাটনে ক্লিক করবেন। এটা সরাসরি পেমেন্ট পেজে বা চেক আউট পেজে নিয়ে যাবে আপনাকে। তো চেক আউট পেজটা আমরা এখানে আপনার জিমেলটা দিবেন, যেই জিমেল আপনি অ্যাক্সেসটা পাইতে যাচ্ছেন, যেই জিমেলটা আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে, যেটাতে আপনি পরবর্তী বছর রিনিউ করার 1 মাস আগে একটা নোটিফিকেশন পাবেন। সেখানে ইমেলটা দিবেন, ফুল নেম এন্ড আদার্স এগুলো আপনার ইনফরমেশন দিবেন ঠিকঠাক সবকিছু, ফোন নাম্বার, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক। আশা করি সবাই ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন। এইখানে এটা অ্যাকসেপ্ট করবেন। এইখান থেকে প্লেস অর্ডারে চলে যাবেন না, রিমেম্বার আপনি কিন্তু ডোমেন নেম এখনো দেন নাই। ডোমেন নেমটা কোথায় দিবেন? এই যে অ্যাড অর্ডার নোটস। ডোমেন নেম কোনটা? ওই যে একটু আগে আমরা চেক করছি, অ্যাভেলেবেল পাইলাম, মনে আছে না? ওইটা আমরা হচ্ছে আমাদের ডোমেন নেম হিসেবে নেব, তাই না? সো আমরা এখন ধরেন আমরা যে ডোমেন নেমটা বানাইলাম, যেটা অ্যাভেলেবেল ছিল, ওইটা এখানে দিয়ে দিব, এরকম ডট কম সহ। And যেহেতু ডিসকাউন্ট প্যাক নিচ্ছি, আমাদের ব্যাচে ডিসকাউন্ট আদৌ আছে কিনা এটার জন্য আমি আমার ব্যাচ নাম্বার দিয়ে দিব। এই ব্যাচ নাম্বার লিখে দিলে আপনি ডিসকাউন্ট প্যাকটা পেয়ে যাবেন। এখন প্লেস অর্ডারে ক্লিক করবেন, আর বাকি পেমেন্ট প্রসেসের অপশন আছে, ওটা কমপ্লিট করে দিবেন। তারপরে পেয়ে যাবেন। এখন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে, বা হোস্টিং এর যে ব্যাপারগুলো জানবেন কিভাবে? ধরো একটা ওয়েবসাইটে দেখবেন এই যে এখানে পেজের লিঙ্ক দেওয়া আছে, বা ফেসবুকে গিয়ে সার্চ করলেও হবে। ফেসবুকে ক্লিক করবেন, এই যে পেজের লিঙ্ক, এখানে ইনবক্স করবেন, ঠিক আছে। এখানে ইনবক্স করলেই আপনি সাপোর্ট দিতে পারবেন, আপডেট জানতে পারবেন সবকিছু। এ- এতটুকু ক্লিয়ার সবার? জি ভাই। অলরাইট, এখন যখন আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন, অ্যাক্সেসটা দেখতে কিরকম আমি একটু দেখাই দিচ্ছি ওকে। কিভাবে কি কাজ করবেন আজকের অ্যাসাইনমেন্টটা এখন দেখাবো।
আচ্ছা, আপনি যখন অ্যাক্সেস পাবেন, অ্যাক্সেসটা দেখতে এরকম ডোমেন নেম থাকবে, এইটুকু আপনার ডোমেন নেম, শেষে স্ল্যাশ সি প্যানেল দেওয়া হয়েছে, এটা সি প্যানেলে লগ ইন করার জন্য। আপনি যে এই লিঙ্কটা কপি করেন, ডোমেন নেমের শেষে স্ল্যাশ সি প্যানেল, আপনারটা হবে, ঠিক আছে? আপনি যে ডোমেন নেবেন সেটার শেষে স্ল্যাশ সি প্যানেল থাকবে। এটা কনভার্ট হয়ে এই ইউআরএল চলে যাবে। এখানে আপনাকে দিতে হবে কি দুইটা জিনিস, একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড। এখন দেখেন তো পাসওয়ার্ডটা কি পারফেক্টলি মার্ক হয়েছে কিনা। ঠিক মতো মার্ক হয়েছে? স্পেস আছে একটা। স্পেস আছে, এটা অনেকে আমরা খেয়াল করি না, অনেক ক্ষেত্রে দেখা যায় স্পেস সহ দেই, পাসওয়ার্ড ভুল বলে। কেয়ারফুলি মার্ক করে এখানে এসে লগ ইন করতে হবে। কোনো কোয়েশ্চেন এটুকুর মধ্যে? ওকে, কোনো কোয়েশ্চেন নাই। আমরা লগ ইন করে ফেলি। লগ ইন করে ফেললাম। এখন এটা হচ্ছে আমাদের সি প্যানেল, তাই না? একটা সি প্যানেল কিভাবে কাজ করে, আমি যা যা চাইলাম তাই পাইলাম কিনা, সবকিছু আমাদেরকে এখন দেখতে হবে। সো এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো। যেমন আপনি রাইট সাইডে দেখতে পাচ্ছেন কি, রাইট সাইডে আমার যে ডোমেইন নেমটা, এটা আমি দেখতে পাচ্ছি। আর কিছু বিষয় আমাকে টেস্ট করতে হবে যে এগুলো আমি পাইছি কিনা ঠিকঠাক। আচ্ছা, এটার জন্য জাস্ট সিম্পলি কি করব, আমরা একটু স্ক্রল করে চেক করব। ফার্স্ট অফ অল আমি স্টোরেজটা দেখবো, এখানে আমি 5 জিবি পাইছি কিনা। যেমন এখানে 20 জিবি প্যাকেজ, এটা তো আমাদের অনেক প্রজেক্ট করা হয় এজেন্সির। সো 5 জিবি পাইছি কিনা। এখানে হয়তো বা 2 3 বা 5 এমবি 10 এমবি ইউজ করা থাকবে, বাকিটা খালি থাকবে। ব্যান্ডউইথ 20 জিবি পাইছি কিনা অ্যাটলিস্ট, এটা আবার পরবর্তীতে যদি ফুল হয়ে যায় আপনাদেরকে আরো বাড়ায় দেওয়া হবে ফ্রি অফ কস্ট। আচ্ছা, তারপরে আরো যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে ডাটাবেস, মোস্ট ইম্পর্টেন্ট, এই যে ডাটাবেস। আচ্ছা, ডাটাবেস কয়টা দেওয়ার কথা? আনলিমিটেড, কিন্তু দিছে কয়টা বলেন তো? 4। 24? না জি। স্যার, এটা হলো ইনফিনিটি সাইন। ইনফিনিটি সাইন, তাহলে আনলিমিটেডই দিছে, 24টা ইউজ করা হয়েছে বর্তমানে, তাই না? আরো আনলিমিটেড ইউজ করতে পারবে। অলরাইট, তারপরে আমরা দেখেন এই যে বাকি সবই আনলিমিটেড, আসলে এগুলো আপনাদেরকে বলা হয় না কারণ আপনাদের এগুলো লাগবে না। আপনাদের লাগবে আর একটা হচ্ছে সাবডোমেন, এই যে সাবডোমেনও আনলিমিটেড দেওয়া হয়েছে, 47টা বর্তমানে ইউজ হচ্ছে। এটা ক্লিয়ার? আর সাবডোমেন 47টা আছে বাট ডাটাবেস 24টা কেন? কারণ সাবডোমেন ঠিকই ক্রিয়েট করা হয়েছে, ওগুলোতে হয়তো এখন সাইট নেই। সাইট তৈরি করা হয়েছে 24টা, রানিং সাইট আছে 24টা। ঠিক আছে? So, আশা করি এই পার্টগুলা আমরা বুঝতে পারছি। মাঝে মধ্যে এখানে এসে দেখবেন স্টোরেজ ফুল হয়ে গেল কিনা, বা আপনার সাইট কেন রান করতেছে না, স্টোরেজের কোনো প্রবলেম কিনা, এগুলো সব চেক দিবেন, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। দেন যদি প্রবলেম হয় যে এখান থেকে নিবেন, যেমন জোরাইটি থেকে নিলে জোরাইটি সাপোর্টে গিয়ে ইনবক্স করে জানাই দিবেন যে এখানে এটা ফুল হয়েছে, কি করতে পারি, কিভাবে করব। সেক্ষেত্রে আপনি হেল্প পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের যে সি প্যানেলটা আছে এটার পাসওয়ার্ড যদি কখনো চেঞ্জ করা লাগে, বা আমি যে পাসওয়ার্ডটা পাইছি এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কি করব, এইখানে ক্লিক করে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি দেবো। আমি আপনাদেরকে ফুল একটা সি প্যানেল প্লে লিস্ট দিয়ে দিব, যেখানে সি প্যানেলের মোটামুটি যা যা দরকার আপনাদের সব কিছু নিয়ে একটা প্লে লিস্ট বানানো আছে, ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। মিনহাজুল আসিফ ভাই নিজে বানাইছে ওইটা। সো ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখানে বর্তমান যে পাসওয়ার্ডটা রানিং আছে সেটা টাইপ করবেন। এইখানে আপনি নতুন পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে? সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন, সুন্দর করে টাইপ করে দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, আবার এত স্ট্রং দিয়ে না যে নিজেই ভুলে যান। তো সুন্দর করে একটা পাসওয়ার্ড এখানে দিবেন, দিয়ে এখানে চেঞ্জ ইউর পাসওয়ার্ড নাও ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়, নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে। সি প্যানেলে আবার ব্যাক করি। এখন আমরা যে কাজটা করব, আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস কোথায় ইনস্টল করব? আমাদের মেইন ডোমেইনে। মেইন ডোমেইনে, ঠিক আছে? মেইন ডোমেইন কোনটাকে বলে? যেমন আমার মেইন ডোমেইন হচ্ছে এটা, এটা আমার মেইন ডোমেইন। জোরাইটের মেইন ডোমেইন কোনটা? এটা মেইন ডোমেইন, ঠিক আছে? এখানে আমরা ইনস্টল করবো কিভাবে, একদম নিচে চলে যাব, সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টল নামে একটা পেইড অ্যাপ পেয়ে যাব, যেটা আমার সিপ্যানেল এর সাথে অটোমেটিকলি থাকবে। যদি জোড়াটি থেকে নেই বা যেখান থেকে নিবো এখানে আছে কিনা একটু দেখে নিবেন, কারণ এটা একটা পেইড অ্যাপ। অনেক ক্ষেত্রে এটা দেওয়া থাকে না, অন্যান্য বিভিন্ন সফটওয়্যার দেওয়া থাকে যেগুলো হয়তো অত কনভিনিয়েন্ট না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন।
আচ্ছা, মাঝে মাঝে পজ হয়ে যায়, এটা হচ্ছে ক্লায়েন্টের রেসপন্স করতে হয়। আমার অ্যাকাউন্ট আরেকজন যে দেখাশোনা করে, সে মাঝে মধ্যে দেখা যায় অনেক প্রবলেমের কারণে বা প্রজেক্ট করতেছে হয়তো ব্যস্ত থাকে, যেটা আমাকে দেখতে হয় অনেক সময়। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এখানে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার ওয়ার্ডপ্রেসে চলে যাব। ফ্রিল্যান্সিং করলে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয়, আপনি ঘুমের মধ্যেও অ্যাক্টিভিটি থাকতে হবে আপনার, অন্য কাউকে দিয়ে রাখতে হয় মেসেজ রিপ্লাই করার জন্য। কারণ আপনি মিস করতেছেন, লেট হচ্ছে মানে ক্লায়েন্ট হারাচ্ছেন। আচ্ছা, এখানে আসার পরে আপনি এখানে গিয়ে দেখবেন ইনস্টল নাও অপশন। ইনস্টল নাও থেকে আপনি ইনস্টল করবেন। ইনস্টল নাও গেলাম, এই যে আপনার মেইন ডোমেন সিলেক্ট করা থাকবে। যদি কখনো এখানে ডব্লিউপি দেওয়া থাকে, এটা ফেলে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্টরিতে ইনস্টল হবে, তখন দরকার নেই আমাদের, আমরা মেইন ডোমেন ইনস্টল করবো। এখানে আপনি দিবেন হচ্ছে একটা ইউজার নেম, এখানে একটা পাসওয়ার্ড। ইউজার নেমটাও একটা স্ট্রং ইউজার নেম দিবেন, পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এটা মাথায় রাখবেন অলওয়েজ। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনি একটা ইমেল ইউজ করবেন, যে ইমেলটা আপনি অ্যাক্সেস করতে পারেন পাসওয়ার্ড চেঞ্জিং এর ক্ষেত্রে বা যে কোনো দরকারের ক্ষেত্রে। সো তিনটা জিনিস দিলাম, ইউজার নেম, পাসওয়ার্ড এন্ড ইমেল। লাস্টলি এখানে ইনস্টল বাটনে ক্লিক করব। সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করে 2 মিনিট থেকে 5 মিনিট, বা কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে, বা আরো ফাস্ট হলে তো আরো দ্রুত হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি যে পর্যন্ত ইনস্টল কমপ্লিট না হয়। আচ্ছা, আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো আমাদের ডোমেইনটা, যেটা অলরেডি আমরা জানি আমাদের মেইন ডোমেইন কি হবে, এটা তো আমরা জানি, আমরা জেনেই কিনছি। এখন এইটার ওয়ার্ডপ্রেস, এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, ঠিক আছে। এন্ড এটার ওয়ার্ডপ্রেসে আমি লগ ইন করবো কিভাবে? ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য এই ডোমেনের শেষে /wp-admin দিতে হয়। এটা মুখস্থ করে ফেলেন আজ থেকে, এরপর থেকে প্রতিদিন আপনাদের এটা লাগবে। শুরুর দিকে আপনাকে একটু ক্যাপচা ফিল আপ করতে বলবে ফর সিকিউরিটি পারপাস। শিওর এগুলো বাস কিনা, বাট হইতেও পারে। আরো বাস চলে আসছে, অনেক ক্ষেত্রে একটু বেশি সময় নেয়, এত বাস। ওকে, এখন ইউজার নেমের পাসওয়ার্ড দিতে বলছে। এইখানে কোন ইউজার নেমের পাসওয়ার্ড হবে বলেন তো? ওয়ার্ডপ্রেস ইউজার নেম পাসওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য যেটা দিছিলাম আমরা। লগ ইন করে ফেললাম, সাকসেসফুল। এটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন? না ভাই। আচ্ছা, আজকে ওয়ার্ডপ্রেসে আমরা কি করব, আমরা জাস্ট বেসিক একটা প্লাগইনের ধারণা নিব। প্লাগইন কি জিনিস? প্লাগইন হচ্ছে এমন একটা কিছু ইনস্টল করা, যেটা আপনার ওয়েবসাইটের মধ্যে নতুন কোনো ফিচার বা এক্সিস্টিং কোনো ফিচারকে পাওয়ারফুল করা, বা এই ধরনের যে কোনো কিছু অ্যাড করার ক্ষেত্রে, যেমন আমরা ব্রাউজারে এই যেগুলো অ্যাড করছি, এগুলো কি ব্রাউজারে এক্সট্রা একটা ফিচার অ্যাড করছে, তাই না? বা ব্রাউজারের পারফরমেন্স বৃদ্ধি করছে, বা এরকম কিছু একটা। তো প্লাগইনের কাজও এরকমই। আমি যদি প্লাগইনে যাই, তো দেখবেন অলরেডি দুইটা বেসিক প্লাগইন ইনস্টল করা আছে, যেগুলো ডিএক্টিভ অবস্থায় আছে, কোনো কাজ নেই, এগুলো জাস্ট এমনি দেওয়া থাকে। এটা কিছু কাজ আছে, বাট এটা জাস্ট টেস্টিং পারপাসে। ওয়ার্ডপ্রেস যখন প্রথম বানানো হয়, তখন এটা ইনস্টল করে টেস্ট করা হয়েছিল আর কি, এই জন্য এটা এখনো থাকে, এটা লেগেসি হিসেবে। অলরাইট, সো এখন কি করবো, যে অ্যাড প্লাগইন অপশনে যাব। ফ্রি প্লাগইন গুলো যে অ্যাড প্লাগইন অপশনে গেলেই পাওয়া যায়, আর পেইড প্লাগইন গুলো আপলোড প্লাগইন থেকে আপলোড করতে হয়, ঠিক আছে। সো এইখানে আমরা সার্চ করব যে প্লাগইনটা আমরা ইনস্টল করি। এখানে দেখেন অনেক প্লাগইন, তাই না? এগুলো আমরা চাইলে ইনস্টল করে কাজ করতে পারি। বাট আজকে আমাদের যে প্লাগইনটা আমরা ট্রাই করবো সেটা হচ্ছে এলিমেন্টর।
এখানে এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার ইনস্টল। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ অপশন চলে আসে, দেখেন দেখাচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ করে ফেলবো। হয়ে গেছে, হ্যাঁ? এখানে কিছু সেট আপ প্রসেস দেখাবে, এটা আপাতত দরকার নাই, এগুলো আমরা পরে আস্তে আস্তে কাজের ফাঁকে ফাঁকে করে ফেলবো। ক্লোজ দিয়ে দিলাম। হয়ে গেছে, এই যে এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে, এলিমেন্টের সাথে একটা টেমপ্লেট অপশনও চলে আসছে। এলিমেন্টরের কাজ কি? এলিমেন্টর কাজ হচ্ছে পেজ ডিজাইন করা। যেমন আমি যদি এই পেজে যাই, এই পেজটাও এলিমেন্টর দিয়ে ডিজাইন করা, হ্যাঁ, এই পুরো পেজটা। তো কি করতে হয়, এখান থেকে পেজ নিতে হয়, পেজে গিয়ে অ্যাড নিউ, এখানে পেজের নাম দিতে হয়। এর আপনি দিতে পারেন হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, ঠিক আছে? আমরা দিলাম হচ্ছে ধরেন হোম পেজ, বা শুধু হোম দিতে পারেন, যা ইচ্ছা। এখান থেকে আমরা কি করব, পাবলিশ অপশনে চলে যাব, ঠিক আছে? পাবলিশ, পাবলিশ হয়ে গেল। এন্ড এই পেজটা আমি এইভাবে এডিট করতে পারি, এখানে প্লাস ক্লিক করে ইমেজ, টেক্সট, বেসিক জিনিসপত্র অ্যাড করতে পারি পেজের মধ্যে। অথবা আমি এডিট উইথ এলিমেন্টরে গিয়ে অ্যাডভান্স ভাবে পেজটা ডিজাইন করতে পারি। কোনো কনফিউশন আছে কারো? না ভাই। এটা পাইলে কিন্তু লস, ঠিক আছে? যদি লজ্জা পায় কোশ্চেন না করেন তাহলে কিন্তু পুরো লস আপনাদের জন্য, কোশ্চেন করতে পারতে হবে। কোশ্চেন হ্যাঁ করে তো আমার একটা লজ্জার কিছু নেই। কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর, শেষে যাবে না? বলেন। হ্যাঁ আমি না ডোমেইন কিনেছিলাম এক্স ওয়াই জেড নাম দিয়ে। এটা না হ্যাঁ, আমার ডিসেম্বর এটার মানে 1 ইয়ার হয়ে যাবে, মানে মেয়াদটা শেষ হয়ে যাবে। এখন যেখান থেকে কিনছিলাম ওনারা না এই সার্ভিসটা দাও অফ করে দিয়েছে। এখন আপনি যে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, আমি কি নতুন ডোমেইন কিনে করবো নাকি যেটা আছে এখন ওটাতে করবো? করতে পারেন ওটাতে, বাট এখন থেকে যদি আপনি দেখা যায় নতুন ডোমেন হোস্টিং এ স্টার্ট করেন, তাহলে এটা থেকে আপনার ওটার উপরে প্র্যাকটিস হইলো, ডোমেনটা রেডি হয়ে গেল। আপনার এই জিনিসটা র্যাঙ্কে আসতে রেডি হইতেও তো টাইম লাগে, তাই না? বেস্ট অপশন হচ্ছে আপনি যেটাতে কন্টিনিউ, যেমন ওটা যদি ট্রান্সফার করে ফেলতে পারেন, যদি আপনার ব্র্যান্ডিং নেমের উপরে থাকে ওইটা। কিন্তু এক্স ওয়াই জেড তো আপনি নতুন করে নিলেই মনে হয় ভালো হয়, ঠিক আছে? নতুন করে নিয়ে ওইটাতে স্টার্ট করা বেস্ট। আর যদি মনে করেন যে না প্রবলেম এখন, তাহলে আপনি যেটা আছে ওটাতে আপাতত প্র্যাকটিস পারপাসে চালাই যেতে পারেন। কিন্তু আপনার পোর্টফোলিও রেডি করা এন্ড সাইটটার হচ্ছে, কারণ এসইওর ক্ষেত্রে কিছুটা টাইম লাগে আপনার সাইটটা র্যাঙ্কে আসতে, সাইটের কন্টেন্ট গুলো রেডি করতে। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি আগে থাকতে নিয়ে ফেলেন, আপনার জন্য বেটার এটা। ঠিক আছে, আর কার কোনো কোয়েশ্চেন? না ভাই, এখন পর্যন্ত না।
ওকে। একটা মিনিট, একটা ইনস্ট্রাকশন দিচ্ছি। এটাতে কি সাইট অফলাইনটা শেখাবে নাকি? সাইড অফ প্র্যাকটিস করতে পারেন নিজে নিজে, যদি সাইড অফ ট্রাই করতে চান করতে পারেন। বাট সাইড অফ একদম বেসিক টপিক, সো আমরা অ্যাডভান্স থেকে স্টার্ট করতেছি, আশা করি এটা পারবেন। সাইড অফ অত কঠিন কিছু না, ঠিক আছে? কিছু না। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি হোম পেজ। এখন এখানে দেখা যাচ্ছে কিছু কন্টেন্ট যেগুলো নিয়ে আমি ডিজাইন করতে পারি, টেক্সট নিতে পারি, টেক্সটটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে, যা ইচ্ছা লিখতে পারি। ওকে, এটা স্টাইলে গিয়ে এটাকে আবার কালার করতে পারি। মোটামুটি দেখে বোঝা যাচ্ছে না কি করা যাচ্ছে না করা যাচ্ছে। টাইপোগ্রাফি দেখে আমি ছোট বড় করতে পারি টেক্সট, লেখার টাইপ চেঞ্জ করতে পারি। দেখেই কিন্তু মোটামুটি আইডিয়া পাওয়া যাচ্ছে। ট্রান্সফর্ম থেকে ছোট হাতের বড় হাতের করতে পারি। ধরেন এখান থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আপার কেস করলাম, লোয়ার কেস করলাম, ক্যাপিটালাইজ করলাম, নর্মালাইজ করলাম, ঠিক আছে? এগুলো আমি যতই দেখাই দেখতে মনে হবে সব বুঝতেছি, কিন্তু নিজে না করলে এই ব্যাপারগুলো আয়ত্তে আসবে না। এগুলো কাজ হচ্ছে আপনাদের এরকম সবগুলো উইজেট নিয়ে নিয়ে প্র্যাকটিস করে দেখতে হবে কোনটাই দিলে কি হয়, ঠিক আছে? লাইন হাইট মানে হচ্ছে দুইটা লাইন যদি থাকে টেক্সট, যেমন এখানে যদি অনেক টেক্সট থাকে, এখন যদি আপনি এখানে এসে লাইন হাইট দেন, তাহলে দেখবেন একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব এটা বাড়তেছে কমতেছে, ঠিক আছে? লেটার স্পেসিং হচ্ছে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব, এরকম। আচ্ছা, আবার এটা যদি ডিলিট করে ফেলতে চাই, এখানে অপশনে গিয়ে ডিলিট, এটা সেকশন এখান থেকে ডিলিট করতে হবে। আচ্ছা, এখানে যেহেতু এই পেজটা আমাদের জন্য নতুন, এই জন্য
আমরা কি করব, এই পেজটা ফাঁকা পেজ নিব। ফাঁকা পেজ কিরকম, একদম খালি ব্ল্যাঙ্ক পেজ। কিভাবে নিব, এই যে সেটিং এ যাব, পেজ সেটিং এ, এইখানে দেখেন পেজ লেআউট, এখান থেকে দিব এলিমেন্টর ক্যানভাস। এটা মানে ফাঁকা পেজ, ব্ল্যাঙ্ক পেজ। তাহলে আমাদের জন্য সুবিধা হবে, জায়গা বেশি পাবো, কাজ করতে পারবো। ঠিক আছে, এবার এইখানে দেখেন প্লাস, প্লাস দিয়ে হচ্ছে যে অপশন দেখাচ্ছে সেকশন কোনটা নিব। গ্রিড আর দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে গ্রিড যেটা হচ্ছে অনেকগুলো বক্স দিবে, যে বক্সের ভিতরে ডিজাইন করতে পারবো, বক্স গুলোকে আমি আমার মতো কন্ট্রোল করতে পারবো। আর হচ্ছে সেকশন টাইপ, যেমন এখানে যদি যাই, এখন দেখেন সেকশন দুইটা ভাগ, একটা ছোট একটা বড়, এরকম অনেকগুলো সিস্টেম আছে। হ্যাঁ, আপাতত এটা নিয়ে আমরা কাজ স্টার্ট করবো, এগুলো আস্তে আস্তে আমরা প্রজেক্ট করতে করতে শিখবো। এটা মানে হচ্ছে নিচে নিচে একটা কন্টেন্ট নিলাম, আর একটা কন্টেন্ট নিলে তার নিচে আসবে, একটা কন্টেন্ট নিলে তার নিচে আসবে, এটা নিলাম। এইখানে এবার এই যে প্লাস অপশনে ক্লিক করলে হয়, এই প্লাসে ক্লিক করলেও হয়, একই কথা। নেক্সট কন্টেন্টটা নিব, এই যে কন্টেনার গ্রিড তো একটু আগে দেখলাম, এখানে ক্লিক করলে যেটা আসে ওই জিনিসই, এই দুটা। সেখানে কি আছে, টেক্সট, একটু আগে নিয়ে দেখছি। এটার নিচে আবার কি নিতে পারবো, ইমেজ। এই ইমেজটা আবার এখান থেকে চুজ ইমেজে গিয়ে ইমেজ চেঞ্জ করতে পারবো, সিলেক্ট ইমেজ। আমার লাইব্রেরিতে যেখানে ইমেজ আছে আমি এখান থেকে ধরে দিতে পারি, আপলোড করলাম। সিলেক্ট, এই ইমেজ চলে আসলো। স্টাইলে গিয়ে এটাকে ছোট বড় করতে পারি। ঠিক আছে, এরকম ম্যাক্স উইথ থেকে সর্বোচ্চ কতটুকু হইতে পারে এটা ফিক্স করে দিই, যেমন সর্বোচ্চ দিলাম হচ্ছে 80, 80-র বেশি হবে না তো, এর কম হবে বাট 80-র বেশি হবে না। ঠিক আছে, এরকম। আচ্ছা, তারপর হচ্ছে হাইট সেট করতে পারি। এখন হাইট দিলে হবে কি, ইমেজটার রেশিও নষ্ট হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে গেছে। So, হয় হাইট দিব নয় উইথ দিব, দুইটার যে কোনো একটা দিব। আর একটা ফাঁকা রেখে দিব, মানে অটো রেখে দিব। তাহলে কি হবে, রেশিও ঠিক থাকবে। ঠিক আছে, আচ্ছা বুঝলাম। তারপরে কি নিব, ইমেজের পর আছে টেক্সট এডিটর, এটা নিচে নিলাম, অথবা একটা সেকশন নিয়ে তার ওইখানেও নিতে পারি। এখানে কিছু টেক্সট বসাইবো, বসাই এই জিনিসগুলো আবার স্টাইল করে ট্রাই করে দেখবো। ছোট ছোট টেক্সট নেওয়ার জন্য আবার কোনোটাই ভাবে মার্ক করে এখান থেকে বোল্ড, ইটালিক এগুলোও করতে পারি, মাঝখান থেকে কিছু একটা। আবার একটা সেকশন নেই, এবার এই সেকশনটা নিলাম ধরুন দুইটা ভাগে। এখানে কিছু কন্টেন্ট নিব, ভিডিও নিলাম, এখানে একটা ভিডিও লিঙ্ক বসায় দেখবো চেঞ্জ হয় কিনা। স্টাইলে গিয়ে দেখবো কি কি স্টাইল করা যায়। ব্যাপারটা বুঝতে পারছি, মানে র্যান্ডম সব উইজেট নিয়ে নিয়ে দেখবো কোনটার কি কি এডিট করা যায়, সর্বোচ্চ যতটুকু সুন্দর করে ডিজাইন করা যায় করার ট্রাই করব। এগুলো তো সহজ, আমরা যেহেতু মোবাইল ইউজ করি, কম্পিউটার ইউজ করি, একই সিস্টেম সবকিছু, তাই না? এগুলো তার আমাদেরকে ধরে ধরে দেখাই দিতে হয় না, দেখাই দিতে হয়। না ভাই। আপনি মোবাইল কেন চালানো তো অ্যাটলিস্ট কেউ শিখাই দেয় নাই, চালাই চালাই শিখছেন। ওইরকম এটাও সবকিছু নিয়ে নিয়ে দেখতে হবে কি বানাইতে পারি আমি। আপনারা নিজেরা কিছু কিছু জিনিস বানানোর চেষ্টা করেন, বাট অ্যাসাইনমেন্টের মধ্যে এইখানে প্লাসে ক্লিক করলে যা আসে, এই যে লক করা বাদ দিয়ে বাকি যা আছে সবগুলা পেজে নেওয়া থাকতে হবে, এবং সবগুলাই কিছু না কিছু এডিট করা থাকতে হবে। জাস্ট নিয়ে রেখে দিলে হবে না, চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, সাইজ এন্ড আদার্স এগুলা চেঞ্জ করতে হবে। এই পেজটা যত বড়ই হোক সমস্যা নেই, যেমন আজকে কয়েকটা কাজ করলাম, তাই না? আবার ধরেন আমি 1 ঘন্টা ব্রেক নিচ্ছি, কোথাও যাচ্ছি, আবার এসে কাজ করবো, তাহলে পাবলিশ করে দিলাম এখানে। এখানে ক্লিক করে ভিউ পেজে গেলে আমি পেজটা পেয়ে যাব, এই যে পেজ। এখন ধরেন আমার লগ আউট যদি হয়ে যায়, লেটস সে আমার লগ আউট হয়ে গেছে, বা আমি নতুন করে আসছি আমার পেজ ভিজিট করতে। ঠিক আছে, তো আমি কি করব, ওই সিমিলারলি আমার ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটের শেষে কি দিব, wp-admin, মনে আছে না? লগ ইন করতে বলবে, লগ ইন করবো আমার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে। লগ ইন হয়ে গেল। আচ্ছা, এবার কি করব, আচ্ছা আমি ব্রাউজারে সেভ করছি দেখে আপনারও ব্রাউজারে সেভ করে না, ব্রাউজারে সেভ করা সেভ না। ঠিক আছে, এটা রিস্কি, বাট আমার এটা প্রবলেম নেই, এই জন্য আমি সেভ করছি। আচ্ছা, এখন কি করব, কারণ আমাদের কাজ দেখানোর পরে আমি হয়তো এই সাইটটা রিসেট করে ফেলবো নতুন সাইটের জন্য। পেজে আসলাম, এই যে আমি যে পেজটা বানাইছি পাইছি না, এই পেজটা এখানে এডিট এলিমেন্টরে যাবো, অথবা এখান থেকে এডিটে গিয়ে তারপর এডিট এলিমেন্টর পেয়ে যাবো। নর্মালি এখানেই পেয়ে যাওয়ার কথা, এডিট এলিমেন্টর ক্লিক করব, আবার যেটুকু কাজ করলাম তার নিচ থেকে কাজ করতে থাকবো।
এই যে আবার নিচে আবার সেকশন নিয়ে এখানে একটা জিনিস নিব, এই যে ম্যাপ পর্যন্ত কাজ করছি, ম্যাপের পর থেকে আইকন নিব, আইকন চেঞ্জ করে দেখবো কোনটা নেওয়া যায়। ঠিক আছে, দেন আইকনের কালার ছোট বড় করব, কালার চেঞ্জ করব, সাইজ ছোট বড় করে দেখবো কি হয় আদৌ। দেন দেখবো কোনটা একটু দেখতে সুন্দর লাগে, ওই পয়েন্টে রেখে দিব। বাট সবগুলা ঘাটবো, দেখবো সেইটা কি হয়, রোটেট করলে কি হয়, ঘুরে। So আমরা বুঝলাম এভাবে করতে পারি আমরা। ঠিক আছে, এইভাবে সবগুলা যখন শেষ হয়ে যাবে, যখন উইজেট এরকম বারবার বারবার কাজ করতে থাকবো, হয়তো একবারে আমি শেষ নাও হইতে পারে। ঠিক আছে, হয়তো আজকে আমি 20টা করলাম, কালকে 20টা করলাম, পরের দিন 10টা করলাম উইজেট, সুন্দর করে কাস্টমাইজ করলাম। আমি তো দ্রুত দেখাচ্ছি এখানে, বাট আপনারা যে কন্টেন্ট চেঞ্জ করবেন, ইমেজ চেঞ্জ করবেন, এই লেখা চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, সাইজ চেঞ্জ করবেন, এবং বাকি যত যে স্টাইল আছে সব করবেন, করে পাবলিশ করবেন, অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এখানে ক্লিক করে ভিউ পেজে গেলে যে লিঙ্কটা আসে, এই লিঙ্কটা, বারবার বলতেছি ভিউ পেজে গিয়ে লিঙ্কটা দিতে হবে। আপনি যদি এডিট পেজের লিঙ্কটা দিয়ে দেন, এই লিঙ্কটা দিলে কিন্তু 0 পাবেন, কারণ এই লিঙ্কটা দিয়ে আমরা দেখতে পারবো না। এটা শুধুমাত্র আপনার লগ ইন থাকা অবস্থায় দেখাচ্ছে আপনাকে। যে আমি যদি ভিজিট করি, অ্যাসাইনমেন্ট যে দেখবে সে ভিজিট করে, সে কিন্তু দেখতে পারবে না। এই যে, ঠিক আছে, আপনাকে দিতে হবে কোনটা, এই পেজ থেকে ভিউ পেজে গিয়ে এই লিঙ্কটা জমা দিতে হবে। কোনো কনফিউশন, মানে কোনো শুধু question? লিঙ্ক জমা দিব নাকি প্রতিটা কাজ করার স্ন্যাপ নিয়ে নিয়ে আবার ড্রপে জমা দিব? না, লিঙ্ক জমা দিবেন, জাস্ট লিঙ্কটা জমা দিবেন। আচ্ছা। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন? না ভাই, এখনো না। ওকে, পারফেক্ট। আচ্ছা, আর বাকি হচ্ছে আমি সি প্যানেলে আপনাদের একটা প্লেলিস্ট দিয়ে দিব। আর কেউ যদি ডোমেন হোস্টিং জোড়াটি থেকে নিতে চান, ওটার ডিটেলস আমি ক্লাসরুমে অ্যাড করে দিব, অথবা আমাদের জোড়াটি পেজে নক করলেও ইনফরমেশন পেয়ে যাবেন, অথবা অন্য যে কোনো জায়গা থেকেও আপনারা ডোমেন হোস্টিং কিনে ফেলতে পারেন। আর ওটা সেট আপের, যেটা সি প্যানেল প্লেলিস্ট দিয়ে দিব, সেট আপ করে ফেলতে পারবেন। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আল্লাহ। ভাই, আপনার সাথে একটু ডোমেন নিয়ে একটু মানে পার্সোনালি কথা ছিল। টেক্সট দুই করেন, চার মিনিট কি আমি ক্লাসের পরে একটু টাইম নিতে পারবো? ফেসবুকে টেক্সট করেন, ওখানে দেখে পুরোটা একবারে লিখে টেক্সট করেন। আচ্ছা ভাই, ঠিক আছে।